কেন্দ্রীয় এজেন্সি যদি সত্যি গ্রেপ্তারের দিকে এগিয়ে যায়, তাহলে প্রথমে কে গ্রেপ্তার হতে পারেন, পিসি নাকি ভাইপো, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাকি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়? এইটাই ঘুরছে এখন কলকাতা থেকে দিল্লি, রাজনৈতিক মহলে, ক্ষমতার অলিন্দে সাধারণ মানুষের মনে। কে প্রথমে গ্রেপ্তার হতে পারেন, মমতা না অভিষেক? আমি আলোচনা করব এবং দেখাবো যে কোন কোন ক্ষেত্রে এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করা সম্ভব নাও হতে পারে, আর কোন ক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করা যেতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায়কে কি রাজনৈতিকভাবে একা করে দেওয়ার লক্ষ্য নিয়ে বিজেপি এগুচ্ছে? আলোচনা করব। আপনারা দেখতে থাকুন ভয়েস 9 বাংলা। আমি তারক ঘোষ আপনাদের সঙ্গে। মাঝামাঝি কলকাতা থেকে দিল্লি পর্যন্ত একটা কথা শোনা যাচ্ছে, এবার কি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গ্রেপ্তার হতে যাচ্ছেন, কিংবা তার ভাইপো অভিষেক ব্যানার্জি? এই রকম একটা কথা ভাসছে। আর গতকাল কালীঘাটে মমতা ব্যানার্জির অফিসে সিআইডি হানা নিয়ে এটা আরও বেশি ছড়িয়ে পড়েছে। তাহলে কি এবার মমতা ব্যানার্জি গ্রেপ্তার নাকি ভাইপো অভিষেক? আমি কিন্তু আজকে একটা আলোচনা করতে যাচ্ছি যেখানে সত্যিই কি এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করা সম্ভব, নাকি আইনি দিক থেকে আরও বেশি সফট টার্গেট হতে পারে ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়। হেমন্ত সোরেন এবং অরবিন্দ কেজরিওয়ালের মতো সিটিং চিফ মিনিস্টার যদি গ্রেপ্তার হতে পারেন, তবে কি প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ছোঁয়া অসম্ভব? নাকি সমস্ত আইনি লুফহোল বা ফাঁকফোঁকর এমনভাবে তৈরি যাতে প্রথম ধাক্কাটা আসতে পারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর? একটা প্রশ্ন কিন্তু বাতাসে ভাসছে, প্রথমে কে গ্রেপ্তার হবেন, পিসি নাকি ভাইপো? অনেকে বলছেন যে 2026-এর বিধানসভা ভোটে ভরাডুবির পর তৃণমূলের ওপর যে আইনি খাঁড়া ঝুলছে, তাতে যে কোনো মুহূর্তে যে ট্রেলারটা শুরু হয়েছিল সেটা কিন্তু ক্লাইম্যাক্সে চলে যেতে পারে। কিন্তু ভারতের সংবিধান, ইডি সিবিআই এর চার্জশিট এবং দিল্লির রাজনৈতিক দাবার চাল কি বলছে? আসুন প্রথমে দেখা যাক যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনি সমীকরণটা ঠিক কী। কেন রাজনৈতিক বিশ্লেষকদের একটা বড় অংশ মনে করছেন যে গ্রেপ্তারির তালিকায় অভিষেকের নাম সবার উপরে রয়েছে? কি বলছি, 3টি অকাট্য আইনি কারণ আমি দেখাচ্ছি। একটা হচ্ছে ডাইরেক্ট মানি ট্রেইল আর লিপস অ্যান্ড বাউন্স। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি আদালতে বারবার যে সংস্থাটার নাম তুলেছে সেটা হলো লিপস অ্যান্ড বাউন্স। এই সংস্থার মালিকানা, ডিরেক্টরশিপ এবং শেয়ারের হাতবদল নিয়ে অভিষেকের নাম জড়িয়েছে। আইনি পরিভাষায় একে বলা হয় মানি ট্রেল বা টাকার উৎস। যদি কোনো নথিতে সরাসরি সই বা আর্থিক লেনদেনের প্রমাণ মেলে, তবে প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট অর্থাৎ PML এর অধীনে গ্রেপ্তার করা এজেন্সির জন্য সবচেয়ে সহজ। কিন্তু এই ক্ষেত্রে তার বিপক্ষে কতটা প্রমাণ আছে সে ব্যাপারটা আমরা এখনও জানি না। রক্ষা কবচের মেয়াদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন ধরে সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের অন্তর্বর্তীকালীন নির্দেশের কারণে গ্রেপ্তারির হাত থেকে সুরক্ষা কবচ পেয়ে এসেছেন। এখন তদন্তকারী সংস্থা যদি আদালতে প্রমাণ করতে পারে যে অভিযুক্ত তদন্তে সহযোগিতা করছেন না, বা নতুন কোনো অকাট্য তথ্য এখন সামনে আসে, তবে কিন্তু তার গ্রেপ্তারি হলেও হতে পারে। নিয়োগ দুর্নীতি বা কয়লাকাণ্ডে ইতিমধ্যেই কুন্তল ঘোষ, শান্তনু বন্দ্যোপাধ্যায় বা সুজয় কৃষ্ণ ভদ্রের মতো চরিত্ররা জেলে ছিলেন। এদের ফোন কল রেকর্ড, হোয়াটসঅ্যাপ চ্যাট এবং বয়ান সরাসরি অভিষেকের দিক ইঙ্গিত করে বলে শোনা যাচ্ছে। আইনের চোখে সহ অভিযুক্তের বয়ান এবং পারিপার্শ্বিক তথ্য প্রমাণ গ্রেপ্তারির জন্য কিন্তু একটা জোরালো ভিত্তি হতে পারে। আর মমতা বন্দ্যোপাধ্যায়কে কেন গ্রেপ্তার করা যায়নি তিনি যখন মুখ্যমন্ত্রী ছিলেন? অনেকে এই প্রশ্নটা করেন যে যদি হেমন্ত সোরেনকে গ্রেপ্তার করা যায়, ঝাড়খণ্ডের তৎকালীন মুখ্যমন্ত্রী, অরবিন্দ কেজরিওয়ালকে যদি গ্রেপ্তার করা যায়, দিল্লির তৎকালীন মুখ্যমন্ত্রী,
তাহলে কেন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী থাকাকালীন গ্রেপ্তার করা সম্ভব হয়নি? এখানে কিন্তু একটু জিনিস বুঝতে হবে আপনাদের। কেজরিওয়ালের ক্ষেত্রে আবগারি নীতি বা লিকার পলিসি তৈরি হয়েছিল ক্যাবিনেটের মাধ্যমে, যেখানে সরাসরি মুখ্যমন্ত্রীর পলিসিগত সিদ্ধান্ত জড়িয়েছিল। আর হেমন্ত সোরেনের ক্ষেত্রে রাঁচির জমির মিউটেশন ও দখলের নথিতে সরাসরি যোগসূত্র পাওয়া গিয়েছিল। কিন্তু যেটুকু জানা যাচ্ছে, মমতার ক্ষেত্রে নীতিগত সিদ্ধান্ত থাকলেও আর্থিক তছরূপের ফাইলে তার সরাসরি আঙুলের ছাপ নেই। দুর্নীতি যা হয়েছে তা হয়েছে বিভিন্ন দপ্তরের মন্ত্রী বা মধ্যবর্তী স্তরের আধিকারিকদের মাধ্যমে। তাই আইনিভাবে মমতার চেয়ে পার্থ চট্টোপাধ্যায় বা জ্যোতিপ্রিয় মল্লিকদের ধরা যতটা সহজ ছিল, মমতাকে ছোঁয়া ততটাই কিন্তু কঠিন ছিল। কিন্তু এবার কী হবে? এখন তো মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী নন, কাজেই যে সাংবিধানিক ঢাল ছিল সেটাও এই মুহূর্তে নেই। তিনি একজন বিধায়কও নন এই মুহূর্তে। তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করা সম্ভব? বা চাইলেই কি ইডি, সিবিআই বা সিআইডি মমতা বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করতে পারে? বলছি, শুনতে থাকুন আজকের ভিডিও। যদি ভালো লাগে লাইক দিন, সাবস্ক্রাইব করুন আর শেয়ার করুন। 2026-এ অর্থাৎ এবছর এই মে মাসে, মাত্র 1 মাস হয়েছে, বাংলার রাজনৈতিক সমীকরণটা কিন্তু পাল্টে গেছে। আর এই পাল্টে যাওয়ার ফলে মমতার যে রক্ষা কবচ, চিফ মিনিস্টার শিল্ড, সেটা এক নিমেষে ধূলিসাৎ হয়ে গেছে। এতদিন যে সমস্ত বিশ্লেষকরা মনে করতেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে ছোঁয়া অসম্ভব, তারা এখন কিন্তু নতুন করে হিসাব কষতে বাধ্য হচ্ছেন। কেননা প্রাক্তন মুখ্যমন্ত্রী হওয়ার সঙ্গে সঙ্গেই আইনি সুরক্ষার সেই দুর্ভেদ্য দেওয়ালটা কিন্তু ভেঙে পড়েছে। তাহলে এখন আইনি ও রাজনৈতিক যুক্তি কী বলছে? ক্ষমতা হারানোর পর কার গ্রেপ্তার আগে সম্ভব, মমতা নাকি অভিষেক? আসুন 3টে নতুন পয়েন্ট দিয়ে বিষয়টা আপনাদের বোঝাই। মমতার যে প্রশাসনিক ঢাল সেটা এখন নেই। মুখ্যমন্ত্রী থাকাকালীন যদি মমতা বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করা হতো, তাহলে রাজ্যের আইন শৃঙ্খলার একটা চূড়ান্ত বিপর্যয় অবস্থা দেখা দিতে পারত। কিন্তু এখন তিনি রাজ্যের প্রশাসনিক প্রধান নন। ফলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলো, সেটা ইডি হতে পারে, সিবিআই হতে পারে, তারা যদি মনে করে তাহলে নোটিশ পাঠাতে পারে বা আইনি পদক্ষেপ নিতে পারে। আর এই ক্ষেত্রে কোনো সাংবিধানিক প্রোটোকল বা রাজ্যপালের বিশেষ অনুমতির বাধ্যবাধকতা নেই বা থাকছে না। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কেন ধরা হচ্ছে সফট টার্গেট? মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা হারিয়েছেন, আপনারা জানেন। কিন্তু আইনি নথির দিকে যদি তাকানো যায়, তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় এখন কিন্তু অনেকটা বেশি ঝুঁকিতে রয়েছেন। কেননা মমতার বিরুদ্ধে সরাসরি কোনো আর্থিক দুর্নীতির সই বা নথি এজেন্সির হাতে নেই। কিন্তু অভিষেকের লিপস অ্যান্ড বাউন্স মামলার ডিজিটাল এভিডেন্স এবং আর্থিক লেনদেনের রেকর্ড সরাসরি তার নামে রয়েছে। আইনের চোখে রাজনৈতিক অভিযোগের চেয়ে কাগজের প্রমাণ বা মানি ট্রেল সবসময় বেশি কার্যকরী। আর একটা দিল্লির অলিন্দে একটা নতুন কৌশল নিয়ে আলোচনা চলছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে যদি এই মুহূর্তে গ্রেপ্তার করা হয়, তিনি হয়তো আবার জনগণের সহানুভূতি পেয়ে যেতে পারেন। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যদি আইনিভাবে কোণঠাসা করা যায় এবং তারপরে গ্রেপ্তার করা যায়, তাহলে তৃণমূলের সাংগঠনিক কাঠামো এবং আগামী দিনের নেতৃত্ব পুরোপুরি পঙ্গু হয়ে যাবে। কারণ ইতিমধ্যে আপনারা জানেন যে বিক্ষুব্ধ সাংসদরা এনডিএকে সমর্থন করেছেন। অন্যদিকে আমাদের পশ্চিমবঙ্গে তৃণমূল ছেড়ে বেরিয়ে চলে গেছেন বহু বিধায়ক। কাজে এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে গোনা কয়েকজন বিধায়ক ও সাংসদ রয়েছেন, একেবারেই হাতে গোনা। কাজেই বলা যেতে পারে যে মুখ্যমন্ত্রী পদ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিদায় তার গ্রেপ্তারির সম্ভাবনাকে অনেকটা বাস্তবসম্মত করে তুলেছে। কিন্তু তা সত্ত্বেও এজেন্সির হাতে থাকা অকাট্য আর্থিক নথি এবং রাজনৈতিক কৌশলের কারণে প্রথম ধাক্কা যদি আসে, তাহলে সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকে এগিয়ে আসতে পারে। কিন্তু মনে রাখবেন, দুজনের ক্ষেত্রে আইনি দেওয়াল কিন্তু ধীরে ধীরে ভেঙে পড়েছে। আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে চলা মামলাগুলো ব্যক্তিকেন্দ্রিক এবং বাণিজ্যিক। এখানে কোনো প্রশাসনিক পদের প্রোটোকল কাজ করবে না। দিল্লির বিজেপি নেতৃত্ব বা কেন্দ্রীয় এজেন্সির কৌশলটা কি জানেন তো? কৌশল হলো সরাসরি গাছে না উঠে ডালপালা ছাঁটা। ইতিমধ্যেই সেই ডালপালা ছাঁটার কাজ শুরু হয়ে গেছে। আর অভিষেককে আইনিভাবে যদি কোণঠাসা করতে পারা যায়,
তাহলে তৃণমূলের আগামী দিনের পুরো ভবিষ্যৎ এবং সাংগঠনিক মেরুদণ্ড ভেঙে পড়বে। মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজনৈতিকভাবে একা করে দেওয়াই হবে তাদের মূল লক্ষ্য, সরাসরি জেলে পাঠানো নয়। তৃতীয়ত, আইনি নথির জোর। ইডির হাতে থাকা লিপস অ্যান্ড বাউন্সের ডিজিটাল এভিডেন্স, ব্যাংক স্টেটমেন্টের জোর মমতার বিরুদ্ধে থাকা রাজনৈতিক অভিযোগের চেয়ে অনেক বেশি জোরালো। আপনার কি মনে হয়, কেন্দ্রীয় এজেন্সি কি সত্যি 2026-এ এই পর্বে অভিষেকের উপর চূড়ান্ত পদক্ষেপ নেবে, নাকি মমতাই তার রাজনৈতিক বুদ্ধি দিয়ে এই পুরো বিপর্যয় আটকে দেবেন? আপনার যুক্তি নিচে কমেন্ট বক্সে জানান। ভিডিওটি তথ্যপূর্ণ মনে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আপনারা দেখছিলেন ভয়েস 9 বাংলা, মানুষের পাশে, সত্যের পক্ষে।